সুপ্রিয় দর্শক, স্বাগতম বাংলাদেশের বিশেষ আলোচনায় পলিসি অ্যান্ড পাওয়ারের আজকের পর্বে। আমি বন্যা রয়। আজ আমাদের আলোচনায় আছে কমার্স খাতের কর, ভ্যাট নীতিমালা, নির্বাচন ও নেতৃত্বের ভবিষ্যৎ। আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন গুরুত্বপূর্ণ অতিথি যিনি একাধারে বহু গুণের অধিকারী, মোহাম্মদ সাইদ আলী, প্রশাসক ক্যাব এবং উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়। স্যার, আমাদের শো পলিসি অ্যান্ড পাওয়ারে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। স্যার, আপনি যখন ক্যাবের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন পুরো নির্বাহী কমিটি পদত্যাগ করেছিল। এই শূন্যতা থেকে কিভাবে আপনি উত্তরণের পথ পেয়েছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যখন প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হই তখন ক্যাবে একেবারে নেতৃত্ব শূন্য ছিল। তো আগের সরকারের যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের জায়গাটা পুরোপুরি ভেঙে যায়, ফলে ক্যাবে কেউই ছিল না নেতৃত্ব দেওয়ার মতো। সরকারের তরফ থেকে আমাকে নিয়োগ দেওয়া হয়। আমি যাওয়ার পরে দেখা গেল বিভিন্ন মতের বিভিন্ন সদস্য রয়েছে যারা নেতৃত্ব পেতে আগ্রহী। সেই সাথে তারা কিভাবে নেতৃত্বে আসবে সেটা নিয়েও তাদের মধ্যে খুব ধোঁয়াশা ছিল। এমত অবস্থায় আমার কাজ হলো তাদের মধ্যে একটা সাম্যতা ফিরিয়ে আনা, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তাদেরকে একটি রাস্তা দেখানো যে সামনে নেতৃত্ব নেওয়ার সুযোগ তৈরি হবে। একটা আইনগত পদ্ধতি আছে যে পদ্ধতিতে তারা নেতৃত্ব পেতে পারে এবং সেই পরিবেশটা তৈরি করা। আমি সেভাবে কাজটা শুরু করে এবং চেষ্টা করেছি ধৈর্য সহকারে সকলের মতামতকে গুরুত্ব দেওয়ার জন্য। আচ্ছা স্যার, নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণা ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে আপনার সামনে কি চ্যালেঞ্জ ছিল এবং আপনি কিভাবে তা মোকাবেলা করেছেন? ধন্যবাদ। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে মূলত আমরা দেখেছি আগে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে মূলত বেসরকারি পর্যায়ে নির্বাচনটা হয়েছে। তাদের নির্বাচন বোর্ডও গঠিত হয়েছে বেসরকারি বিভিন্ন লেভেলের ব্যক্তিত্বদের নিয়ে। কিন্তু আমার কাজ হলো তাদেরকে নিয়ে নয়। আমি যেহেতু সরকারের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত, সুতরাং আমি চাই যে কোনো ধরনের বিতর্কের ঊর্ধ্বে থেকে সরকারি কর্মকর্তাদের নিয়ে নির্বাচন বোর্ড গঠন করার। আমি সেই চেষ্টাটাই করেছি, যদিও এখানে একটা চ্যালেঞ্জ ছিল যে এই নির্বাচন বোর্ড সকলের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। তো আমি চেষ্টা করেছি যে সকল কর্মকর্তারা আগে নির্বাচন করেছে, তাদের অভিজ্ঞতা আছে, সেই সকল কর্মকর্তাদের সমন্বয়ে একটা নির্বাচন বোর্ড গঠন করার জন্য। এবং আমার ধারণা যে এই নির্বাচন বোর্ডের বিরুদ্ধে কারোর কোনো আপত্তি নেই এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর একটি উত্তর দিয়েছেন। স্যার, বর্তমানে বাণিজ্য সংগঠন বিধিমালা 2025 আলোচনায় আছে। এই নতুন বিধিমালার আলোকে ক্যাবের নির্বাচন আয়োজনের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? 2025 সালে যে নতুন বিধিমালা হয়েছে এটা হয়েছে আমাদের তফসিল ঘোষণার পরে। তো এই বিধিমালাতে বলা আছে যে পূর্বের বিধিমালায় গৃহীত সকল কার্যক্রমগুলো এমনভাবে পরিচালিত হবে যেন বর্তমান বিধিমালা জারি হয়নি, এরকম বলে। তো সুতরাং আগের বিধিমালা অধীনে যে নির্বাচন তফসিলটা ঘোষণা করা হয়েছে এই নির্বাচন তফসিল অনুযায়ী নির্বাচন হবে এবং এই নির্বাচনে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন বা যারা নির্বাচিত হয়ে আসবেন তারা বর্তমান বিধিমালার আলোকে দায়িত্ব গ্রহণ করবে। তো এইটাই হলো আমাদের মূল দৃষ্টিভঙ্গি, আমরা সেইভাবেই আগাচ্ছি। আচ্ছা স্যার, 2025-26 অর্থ বছরের বাজেটে কমার্স কমিশনের উপর ভ্যাট 5% থেকে 15% নিয়ে আসে। তো আপনি এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন, সেই আলোচনার বিষয়বস্তু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ কমার্স খাতের জন্য। এর আগে কমার্স খাতের উপর মাত্র 5% ভ্যাট ছিল, কিন্তু বর্তমান বাজেটে 2025-26 অর্থ বছরে এই ভ্যাটটি 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। যদিও বলা হয়েছে শুধুমাত্র কমিশনের উপর এই ভ্যাট প্রযোজ্য হবে, কিন্তু আমরা মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখেছি এবং ওই কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা জেনেছি এটা আসলে কমিশনের উপরে হয় না, পুরো বিক্রয় মূল্যের উপরই এই ভ্যাটটা তারা আদায় করে থাকে। তো সুতরাং এখানে একটা গরমিল রয়েছে, সরকারের দৃষ্টিভঙ্গি এবং মাঠ পর্যায়ে বাস্তবতা একটা গরমিল রয়েছে। আমরা এই ইস্যুগুলো নিয়েই
এনবিআর চেয়ারম্যান স্যারের সাথে আমরা কথা বলেছি, ওনার সাথে বসেছি, মত বিনিময় করেছি, তা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে উনি যে দৃষ্টিভঙ্গি থেকে 5% থেকে 15% করলেন, আসলে মাঠ পর্যায়ে তা নয়, মাঠ পর্যায়ে চিত্র। তো সুতরাং ওনার এখানে বিবেচনা করার সুযোগ রয়েছে পূর্বের 5% ফিরে যাওয়া যায় কিনা। আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, যদিও সরকারের টার্গেট এবং আমাদের ই কমার্স খাতের যারা এন্টারপ্রেনার যারা আছে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। সরকার টার্গেট রেভিনিউ নেটওয়ার্কটা বাড়ানো এবং রেভিনিউ যত বেশি সম্ভব আদায় করা। আর ই কমার্স খাতের যারা আমরা ব্যবসায়ী যারা আছি তাদের টার্গেট হলো কিভাবে ব্যবসায়িক পরিবেশটা ভালো হয়, তারা যেন খুব সহজে ব্যবসা করতে পারে এবং কোনো রকম বাড়তি কোনো মূল্য আদায় করা ছাড়া। তো 15% যে ভ্যাট, এটা যদি সরকার আদায় করে তাহলে কিন্তু আলটিমেটলি কাস্টমারের উপর গিয়ে পড়বে, কারণ কোনো ব্যবসায়ী তার নিজের পকেটের থেকে আদায় সেটা দিবে না, আলটিমেটলি পণ্যের মূল্যের উপর সেটা সমন্বয় করবে এবং পণ্যের মূল্য বেড়ে যাবে। তার মানে অফলাইন খাতে যে মূল্যটা, যে পণ্যের মূল্য 100 টাকা, অনলাইন খাতে কিন্তু সেই পণ্যের মূল্যটা 115 টাকা হবে। তো স্বাভাবিকভাবে অনলাইনের প্রতি মানুষের আগ্রহটা কমে যাবে। অথচ সামনের যে দিনগুলো আসছে এখানে কিন্তু অনলাইনে কোনো বিকল্প নেই। আমাদের অনলাইন খাতটাকে ভালোভাবে শৃঙ্খলের মধ্যে নিয়ে আসতে হবে, তো যেন মানুষ খুব সহজে অনলাইনে কেনাকাটা করতে পারে এবং আস্থার সাথে কেনাকাটা করতে পারে, এবং যারা ব্যবসায়ী তারা যেন অনলাইনে খুব সহজে কাস্টমারের কাছে তাদের সঠিক পণ্যটা পৌঁছে দিতে পারে। এখানে কিন্তু একটা আস্থাহীনতার জায়গা আছে, সেই জায়গাটাও দূর করার একটা প্রচেষ্টা আমাদের নিতে হবে, সেটাও আমরা এনবিআর চেয়ারম্যান স্যারকে বুঝিয়েছি। খুবই ভালো। কিন্তু স্যার, ধরেন যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা আছেন তাদের তো পুরো ব্যবসাটাই তো অনলাইন কেন্দ্রিক, তো সেই ক্ষেত্রে তো তাদের একটা অনেক বড় চাপ পড়েছে, তো সেই ক্ষেত্রে তাদের নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ে যারা, মূলত আমরা তাদেরকেই টার্গেট করেছি। আমি যে কথাবার্তাগুলো বললাম এটা আসলে তাদেরকে কেন্দ্র করে। বড় ব্যবসায়ী যারা, তারা কিন্তু খুব বেশি সমস্যা নেই। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, চাল ডাল বা দারাজ বা ফুড পান্ডা, এরকম যে বড় কোম্পানিগুলো আছে, তারা কিন্তু কারোর নিজের পণ্য না, তারা অন্যের পণ্যটা বিক্রি করে, তারা সেখান থেকে কমিশন পায়। তো সুতরাং অন্যের পণ্য বিক্রি হলে তারা কমিশন পাবে, নাহলে পাবে না। আর যারা এসএমই পর্যায়ে, তারা কিন্তু নিজের পণ্য বিক্রি করছে, সুতরাং তাদের এটা বিক্রি করতেই হবে, কারণ এটার উপর তাদের জীবন জীবিকা। তো সুতরাং এই বড় কোম্পানি এবং ছোটো কোম্পানির মধ্যে পার্থক্য আছে। তো আমরা যতটুকু আলোচনা করেছি সিনিয়রদের সাথে, এনবিআর চেয়ারম্যান স্যার সহ বিভিন্ন পর্যায়ে, আমরা কিন্তু এসএমই এই ব্যবসায়ীদের টার্গেট করে আমরা করেছি এবং আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় এই জায়গা থেকে। আচ্ছা স্যার, ইক্যাব কি এই বিষয়ে কোনো প্রস্তাবনা সরকার বা এনবিআর বরাবর জমা দিয়েছে, বা ভবিষ্যতে এই সংগঠনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আমরা যখন বাজেট ঘোষণা হয় তার আগে এনবিআর চেয়ারম্যান স্যারের সাথে দেখা করে একটা প্রস্তাব স্যারের কাছে আমরা জমা দিয়েছিলাম। নিশ্চয়ই স্যার সেটা বিবেচনা করেছেন, সার্বিক দিক বিবেচনা করে সেই স্যার বাজেটে আমাদের বিষয়টা অন্তর্ভুক্ত করেছেন এবং পর্যায়ক্রমে স্যারের সাথে আরও মত বিনিময় করেছি, বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি। তাতে এনবিআর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে এবং ব্যবসায়ীরা যেন কোনো রকম ঝামেলায় না পড়েন। তো সেই দিকটা ওনারা দেখবেন এবং সেই পর্যায়ে ওনারা একটা ব্যাখ্যা বা পরিপত্র জারি করবেন। আচ্ছা, তো আর ভবিষ্যতে আমরা এই আলোচনাটা এনবিআর এর সাথে এই আলোচনাটা আমরা অব্যাহত রাখবো, যেন এখানে কোনো রকম বাড়তি কোনো কর বা বাড়তি কোনো ঝামেলা যেন না হয়। আচ্ছা স্যার, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপনার সামনে ইক্যাবের সবচেয়ে বড় 3টি চ্যালেঞ্জ কি ছিল এবং আপনি কিভাবে তা মোকাবেলা করেছেন? ধন্যবাদ। এটা আমি শুরুতে বলার চেষ্টা করেছিলাম, যখন আমি দায়িত্ব গ্রহণ করি তখন এই ইক্যাবে একটা হযবরল অবস্থা ছিল, একেবারে নেতৃত্ব ছিল না। সবাই এই নেতৃত্বের জায়গায় আসার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু কিভাবে আসবে সেটা তারা জানে না, কোনো শৃঙ্খলা ছিল না। আমার বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটাই ছিল শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং সেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে গিয়ে আমি দেখেছি বিভিন্ন মতের নেতৃত্ব রয়েছে এখানে। কেউ আছে আগের সরকারের পৃষ্ঠপোষক
পৃষ্ঠপোষকতায় চলছে এরকম, আবার কেউ আছে নতুন করে আসতে চায়। তো আমাকে কিন্তু সবগুলো দেখতে হয়েছে। এই বিভিন্ন মতগুলোকে একত্র করে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনাটাও ছিল আমার আরেকটা চ্যালেঞ্জ, এবং সেই সাথে সুন্দর একটা নির্বাচন কীভাবে দেওয়া যায় এই জন্য একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করাও একটা চ্যালেঞ্জ ছিল আমার সামনে। তা আমি চেষ্টা করেছি সবগুলো চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য। এছাড়াও ছোটো ছোটো অনেক চ্যালেঞ্জ ছিল। আরেকটা চ্যালেঞ্জ যেমন ই ক্যাবের একবার তহবিল শূন্য ছিল। ই ক্যাব অফিস পরিচালনা করার মতো মানে খুব বেশি তহবিল ছিল না। যারা কর্মচারী ছিল তাদের বেতন সময় মতো দেওয়া যেত না। তো এই জায়গাটাও আমাকে দেখতে হয়েছে, এবং এখন মোটামুটি একটা পর্যায়ে আসছি যেখানে আশা করা যায় কোনো সমস্যা হবে না। আচ্ছা স্যার, আপনি তো বললেন যে আপনাদের যে সংগঠনটি আছে সেটি ব্যাপক একটা পরিবেশ নিয়ে কাজ করছে, ওর পরিধি অনেক বড়। তো গ্রামীণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা এবং তরুণদের নিয়ে যে কার্যক্রম রয়েছে সেই উদ্যোগগুলোকে আপনি কিভাবে টেকসই এবং কার্যকর করছেন? প্রথমে আমি একটু আপনাকে বলি এই বিষয়ে। সামনে যে দিনগুলো আসছে এখানে কিন্তু ট্র্যাডিশনালি যে বিজনেস এনভায়রনমেন্ট এটা কিন্তু থাকবে না। সবাইকে কম বেশি অনলাইনে চলে যেতে হবে। উন্নত দেশের মতো আমাদের দেশে অনলাইন ব্যবসাটাই প্রসারিত হবে, এবং আলটিমেটলি বিশেষ করে তরুণ প্রজন্ম তারা অনলাইনের উপরে নির্ভরশীল হবে। তাদের সকল ধরনের কেনাকাটা, একেবারে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে তাদের অ্যারিস্টোক্রেটিক বিভিন্ন পণ্য সব কিছুই অনলাইনে তারা কেনাকাটা করবে, এবং সেই অনুযায়ী আমরা সব কিছু চেষ্টা করছি এই ধরনের পরিবেশ তৈরি করার জন্য। সরকারের তরফ থেকে বিভিন্ন আইন কানুন, বিধিমালা, গাইডলাইন এগুলো তৈরি করা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, এবং ই ক্যাবের পক্ষ থেকেও এর একটা বড় ভূমিকা আছে। ই ক্যাবের পক্ষ থেকে আসলে তাদের মেম্বার এবং কাস্টমার সবাইকে এরকম একটা পরিবেশে আসতে হবে, সবাই সবার চাহিদা কী সেটা যেন বুঝতে পারে। একজন কাস্টমারও যেন বুঝতে পারে কার কাছে গেলে তার সঠিক পণ্যটা পাবে। একজন ব্যবসায়ী যেন বুঝতে পারে যে কাস্টমার তার কাছে কি চায়, তাকে সে অনুযায়ী পণ্যটা দিতে পারছে কিনা বা সেবাটা দিতে পারছে কিনা। তো এরকম একটা পরিবেশ এবং আস্থার জায়গা তৈরি করতে হবে। আমরা গ্রামীণ যে উদ্যোক্তা যারা আছে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মহিলা উদ্যোক্তা যারা, তারা কিন্তু জানে না তাদের কাস্টমার কোন জায়গায় আছে। তো আলটিমেটলি তার কাছে কাস্টমার যেন পৌঁছতে পারে এরকম একটা প্ল্যাটফর্ম আমার তৈরি করতে হবে, এবং এরকম একটা পরিবেশও তৈরি করতে হবে। আর ওই প্রান্তিক পর্যায়ে যেন উদ্যোক্তা তিনিও যেন তার পণ্যটা একজন কাস্টমারকে পাঠিয়ে দিয়ে পণ্যের মূল্য পাবেন এরকম গ্যারান্টি পায়। এরকম তার মধ্যে একটা আস্থা থাকতে হবে যে আমি পণ্যটা পাঠালাম, আমি পণ্যটার মূল্যটা ফেরত পাবো। তো এইরকম একটা বিষয়, এরকম টেকসই একটা পরিবেশ এবং প্ল্যাটফর্ম আমরা তৈরি করার চেষ্টা করছি, এবং এটা সরকার এবং বেসরকারি দুইটা পর্যায়ে এটা হচ্ছে, সকলে সমন্বিত উদ্যোগে এটা করা হচ্ছে। খুবই চমৎকার একটা কথা বললেন স্যার। আসলে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন আছে তারা তো তাদের পণ্যগুলা ঠিকঠাক করে তারা তো বিক্রি করতে পারে না। তো সেই ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা খুব দারুণভাবে এগুলা বিক্রি করতে পারছে এবং তাদের কিছু অর্থ উপার্জন হচ্ছে। এবং পাশাপাশি যারা তরুণ আছে, আমাদের মতো যারা তরুণরা আছেন, তারা পড়াশোনার পাশাপাশি এই উদ্যোগগুলো নিতে পারছেন। খুবই ধন্যবাদ স্যার, খুবই চমৎকার কথা বলেছেন। আচ্ছা স্যার, আপনার তো এই প্রশাসনিক মেয়াদ প্রায় শেষের দিকে ধরা চলে, তো আপনি আপনার আসন থেকে তরুণদের উদ্দেশ্যে কিছু কি বলতে চান? তরুণদের উদ্দেশ্যে বলার আমার একটাই, তারা যেন দেশের সকল আইন কানুনটা মেনে চলে। এখন আইন কানুন মেনে চলাটা আমাদের বড় চ্যালেঞ্জ, এটা মেনে চলতে হবে। সেই সাথে যেহেতু আমি এই ক্যাবের পক্ষ থেকে এসেছি, অনলাইন কেনাকাটা তারা যেন সতর্ক থাকে। সতর্ক মানে এই না যে কেনাকাটা থেকে বিরত থাকবে তা না, তারা যেন যাচাই বাছাই করে কেনাকাটা করে, তার কোন জায়গায় কোন এন্টারপ্রেনার বা কোন ব্যবসায়ী সঠিকভাবে পণ্য দিবে এরকম আস্থার জায়গাটা যেন তারা দেখে। সেক্ষেত্রে তাদেরকে আমি বলবো যে সকল এন্টারপ্রেনার, সরকারের একটা প্ল্যাটফর্ম আছে ডিবিআইডি বলি আমরা, ডিজিটাল বিজনেস আইডেন্টিটি, এই নাম্বারটা যাদের আছে অন্তত তাদেরকে যেন ফার্স্ট প্রায়োরিটি দেয়, কারণ এটা একটা রেজিস্টার্ড কোম্পানি।
সরকারে একটা নিবন্ধিত কোম্পানি। তো সুতরাং এই নাম্বার যাদের আছে সেই কোম্পানির কাছ থেকে তারা কেনাকাটা করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে। তো এরকম এছাড়াও এরকম নাম্বার নেয়, কিন্তু তারা যদি দেখে বিভিন্ন রিভিউ যে ভালো, এই কোম্পানিটা ভালো এবং অনেক ক্ষেত্রে আছে পরিচিত একটা কোম্পানি, সেক্ষেত্রে তারা সেখান থেকে ক্রয় করতে পারে। কিন্তু কোনো অবস্থাতে যেন এরকম না হয় যে আমি একটা অনলাইনে একজন রিটেলারের কাছ থেকে কিনে আমি আবার ব্যবসা করব, সেই চিন্তা যেন তারা না করে, তাহলে কিন্তু প্রতারণার সম্মুখীন হবে তারা। কনজিউমার হিসেবে তারা যেন পণ্য কেনে। ধন্যবাদ স্যার, খুবই চমৎকার একটি কথা বললেন। আসলে আমরা যারা কনজিউমার আছি তারা যদি দেখে শুনে পণ্য ক্রয় না করি তাহলে নানা রকম প্রতারণার সম্মুখীনে পড়ি। তাই এই জন্য আমাদের পণ্য কেনার আগে শতবার যাচাই বাছাই করতে হবে। স্যার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের শোতে আসবার জন্য। ধন্যবাদ আপনাদের। আমরা একেবারেই আমাদের শোয়ের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আজকের পলিসি অ্যান্ড পাওয়ার এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিশেষ অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমি বন্যা রয় বিদায় নিচ্ছি আপনাদের থেকে। ধন্যবাদ।